দেখো আজকের আমাদের যে টপিকটা আছে সেন্টেন্স, এই সেন্টেন্সের উপরে তোমরা বেসিক টু অ্যাডভান্স ক্লাসেস পাবে। মানে একদম যারা সেন্টেন্স শুরু করছো শেখা বা ক্লাস 3-4-এর যে 2-3 যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে। আর এই সেন্টেন্স আমাদের কম্পিটিটিভ এক্সাম বলো বা ক্লাস 11-12-এর ক্ষেত্রেও কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই সেন্টেন্সের উপরে বেসিক টু অ্যাডভান্স ক্লাসেস থাকবে। মানে তোমরা যেমন মানে ছোটদের জন্য এই ক্লাসটা হেল্পফুল হবে, এর ক্লাসটা বড়দের জন্যও কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। সুতরাং ক্লাসটা খুব মন দিয়ে কিন্তু করবে সবাই। দেখো সেন্টেন্স হোয়াট, ফার্স্টের কোশ্চেনটা আছে হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কি? আচ্ছা, আমরা তো সারাদিনে অনেক কথা বলি, তাই তো? এবার আমাদের যে কথাগুলো আমরা জেনারেলি বলে থাকি সেই কথাগুলো সবই এক একটা সেন্টেন্স বা এক একটা বাক্য। তাহলে আমরা কি বলতে পারি? সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট সেন্স। মানে কি, সেন্টেন্স কিছু শব্দগুচ্ছ যেটা একসাথে প্রকাশ করে এবং সম্পূর্ণ অর্থ বহন করে। ঠিক সেরকমই। তাহলে যদি একটা এক্সাম্পল দিতে চাই, গিভ অ্যান এক্সাম্পল, যদি বলি একটা উদাহরণ দাও, তখন তাহলে কি বলতে পারি? দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল। তার মানে কি? তার বয় ইজ প্লেয়িং ফুটবল মানে হচ্ছে ছেলেটি ফুটবল খেলছে। এবার যখন আমি বলছি দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল, তার মানে দিস সেন্টেন্স ইজ গিভিং আস আ কমপ্লিট সেন্স। দের ইজ নো ডাউট, কোনো সন্দেহই নেই যে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সেন্টেন্সের এক্সাম্পল বা দিস ইজ আ সেন্টেন্স। ওকে, তাহলে আশা করছি বোঝাতে পেরেছি যে সেন্টেন্স কাকে বলে বা হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আওয়ার ফিলিংস অর দ্যাট গিভস আ কমপ্লিট সেন্স। তাহলে এটাই হচ্ছে সেন্টেন্স। এবার যেটা দেখব যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ আ সেন্টেন্স। আচ্ছা, আমরা যে কথাটা বললাম সে যখনই এক্সাম্পলটা লিখছি, দাঁড়াও, the boy is playing ফুটবল। তাহলে হোয়াট আর ইম্পর্টেন্ট পার্টস অফ আ সেন্টেন্স। সেন্টেন্সের আমাদের ইম্পর্টেন্ট পার্টগুলো কোথায়? ওকে, আমি যদি এই এক্সাম্পলটা দিয়েই দেখি, তাহলে দেখো এই এক্সাম্পলে কিন্তু একটা সাবজেক্ট আছে, দ্য বয়, তাই তো? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপরে দেখো ইজ প্লেয়িং। ইজ হচ্ছে কি? ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। আর প্লেয়িং কি? প্লেয়িং হচ্ছে আমাদের মেইন ভার্ব। এটা হেল্পিং ভার্ব, দিস ইজ মেইন ভার্ব। আর একটা কি আছে? অবজেক্ট, ফুটবল। তাহলে দেখো এর আগে আমি বললাম যে যখন সেন্টেন্সের ডেফিনিশন দিয়েছি, আ গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো এখানে বেশ কিছু ওয়ার্ডস নিয়ে তৈরি হয়েছে এই একটা সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা কি? দ্যাট সেন্টেন্স ইজ গিভিং আস আ কমপ্লিট সেন্স, যে ছেলেটি ফুটবল খেলা করছে। ওকে, তাহলে আমাদের ইম্পর্টেন্ট পার্ট কি 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 হতে পারে সেন্টেন্সে? সাবজেক্ট আছে, হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব থাকবে, আর একটা অবজেক্ট থাকবে। ওকে, এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেন্টেন্স যে অলওয়েজ এই কনস্ট্রাকশন ফলো করবে, নট লাইক দ্যাট। সেন্টেন্স কিন্তু অলওয়েজ এই কনস্ট্রাকশন ফলো করে না। বেশ কিছু আমি পরের শেখাবো আরও, বেশ কিছু এক্সাম্পলসে থাকবে এই সাবজেক্টটা মিসিং, there is no subject in a sentence, but instead of that, that is a complete that is giving a complete sense। তার মানে সেইটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। বেশ কিছু সেন্টেন্সে দেখবো আমরা সাবজেক্ট থাকে না, তারপর কোনো রকম হয়তো অবজেক্ট থাকবে না। তাহলে মেইন যে জিনিসটা থাকবে, সেন্টেন্স ইজ ইনকমপ্লিট উইদাউট আ ভার্ব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেন্টেন্সে কিন্তু ভার্ব
ইনসেপারেবল পার্ট সেন্টেন্সের। আমরা ভার্ব ছাড়া কোনো রকম কোনো সেন্টেন্স বিল্ড আপই করতে পারবো না। সেখানে হতেই পারে সাবজেক্ট মিসিং সেন্টেন্সে, অবজেক্ট মিসিং, দ্যাটস ওকে, বাট ইটস ইম্পসিবল টু কনস্ট্রাক্ট আ সেন্টেন্স উইদাউট ভার্ব। এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সেন্টেন্সের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভার্ব। ওকে, আচ্ছা চলো তারপরে আমরা আরও দেখি। এবার যে টপিকটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ওকে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বলতে কী বোঝায়? সাবজেক্টকে বাংলায় বলা হয় উদ্দেশ্য, আর প্রেডিকেটকে বাংলায় বলা হয় বিধেয়। যারা বাংলা ক্লাসেস করেছো, মানে যারা বাংলা বাক্য পড়েছো তারা অবশ্যই জানবে। তাহলে এই যে এক্সাম্পলস কয়েকটা রয়েছে, তাহলে আমরা জানি যে যে কাজ করে, তাহলে সাবজেক্ট কি? অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে যে বাক্যে কাজ করছে সেই হচ্ছে সাবজেক্ট, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স ইজ নোন অ্যাজ প্রেডিকেট। তাহলে যে বাকি অংশটা রয়েছে সেন্টেন্সের সাবজেক্ট ছাড়া সেইটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এক্সাম্পলস যদি আমরা এই এক্সাম্পলসগুলো একটু দেখি, এখানে কি বলেছে? মাই ফাদার ইজ আ স্কুল টিচার। তাহলে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট অবশ্যই মাই ফাদার হবে, মাই ফাদার। তারপরে যে পোর্শনটা রয়েছে এইটা হচ্ছে সাবজেক্ট, আর এই পোর্শন যেটা রয়েছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, দ্যাট ইজ প্রেডিকেট, দ্যাট ইজ প্রেডিকেট। ওকে ওকে, নেক্সট যে সেন্টেন্সটা দেখো, মাই ওল্ড অ্যান্ড রিটায়ার্ড ফাদার। এখানে অনেক স্টুডেন্টস তোমরা ভুল করো, যে এই যে ওল্ড, অনেকে অনেক রকমভাবে ভুল করো এই ধরনের সেন্টেন্সগুলো। কেউ হয়তো লিখে দাও মাই ওল্ড সাবজেক্ট, বাকি রেস্ট অফ দ্য সেন্টেন্স প্রেডিকেট। কেউ হয়তো লেখো মাই ফাদার সাবজেক্ট, বাকি যা কিছু রয়েছে সেগুলো প্রেডিকেট। না, ইটস নট দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কি বলেছে? মাই ওল্ড অ্যান্ড রিটায়ার্ড ফাদার। এই যে ওল্ড অ্যান্ড রিটায়ার্ড, এটা তো এই ফাদারের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে এই মাই ওল্ড অ্যান্ড রিটায়ার্ড ফাদার, এই পুরোটা কিন্তু সাবজেক্ট, এই পুরোটা হবে সাবজেক্ট। আর রেস্ট অফ দ্য সেন্টেন্স ওয়াজ আ স্কুল টিচার, এইটা হবে প্রেডিকেট। ওকে, তারপরে দেখো হোয়াট হি সেড ওয়াজ ট্রু। তাহলে এই ক্ষেত্রে এইটা কি? হোয়াট হি সেড ওয়াজ ট্রু। এখানে তাহলে সাবজেক্ট কোনটা সেটা আমাকে বার করতে হবে। এখানে সাবজেক্ট কোনটা সেটা একটু ভালো করে দেখবে। হোয়াট হি সেড মানে কি? সে যেটা বলেছে, ওয়াজ ট্রু, সেটা সত্যি। তার মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু অ্যাপারেন্টলি দেখলে তোমার মনে হবে যেখানে সাবজেক্টটা হি, কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু হি নয়। হোয়াট হি সেড, সে যেটা বলেছে সেটা সত্য, তার মানে সে যেটা বলেছে। হোয়াট হি সেড ওয়াজ ট্রু, তার মানে এই হোয়াট হি সেডটা কিন্তু সাবজেক্ট, আর এই ওয়াজ ট্রুটা হচ্ছে প্রেডিকেট। এই জায়গাটা হয়তো অনেকের ক্লিয়ার হবে না, আমি সেই জন্য আরেকবার বলে দিচ্ছি। দেখো, হোয়াট হি সেড ওয়াজ ট্রু, এই ধরনের যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সে এখানে এই হোয়াট হি সেডটা কিন্তু একটা নাউন ক্লজ হিসেবে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটা হচ্ছে এই প্রেডিকেটটার কিন্তু সাবজেক্ট। সেই জন্য এই টোটালটাই কিন্তু হোয়াট হি সেড, সে যেটা বলেছে সেইটা কিন্তু অ্যাজ আ সাবজেক্ট কাজ করছে। আর রেস্ট অফ দ্য সেন্টেন্স তার মানে ওয়াজ ট্রু যেটা রয়েছে সেটা কিন্তু প্রেডিকেটের মধ্যে পড়ছে, মানে এটা প্রেডিকেট। এখানে কিন্তু এই ভুলটা কখনোই করবে না এরকম ধরনের সেন্টেন্সগুলোতে, যে শুধু হিটাকে সাবজেক্ট করে দিলাম, বাকি যেটা আছে সেটা অবজেক্ট হয়ে গেল না, বাকি যেটা আছে সেটা প্রেডিকেট হয়ে গেল, সেটা কিন্তু হয় না। এই হোয়াট হি সেড টোটালটাই কিন্তু সাবজেক্ট হয়। তাহলে তোমাদেরকে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট করতে গেলে সেন্টেন্সের মিনিংটা কিন্তু অবভিয়াসলি বুঝতে হবে। ওকে, নেক্সট যে সেন্টেন্সটা আছে দেখো, দ্য ম্যান হু স্ট্যান্ডস অ্যাট দ্য ডোর ইজ আ সেলার অফ শলস। এই যে এখানে দেখো দ্য ম্যান, যে দরজায় দাঁড়িয়ে রয়েছে, তার মানে
একটা মানুষ, এখানে কিন্তু দ্য ম্যান ইজ নট দ্য সাবজেক্ট। দ্য ম্যান কিন্তু সেই একটা মানুষ বা এই লোকটি কিন্তু সাবজেক্ট নয়। তার কারণ কি, তার সম্পর্কে কিন্তু আরেকটু ডেসক্রাইব করা আছে, হু স্ট্যান্ডস অ্যাট দ্য ডোর, যে দরজায় দাঁড়িয়ে আছে। এইটা পুরোটাই কিন্তু সাবজেক্ট। আর ইজ আ সেলার অফ শলস, এইটা কিন্তু অবজেক্ট। এটা যেন মনে থাকে। ওকে, তারপর দেখো কিপ কোয়াইট হোয়েন ইউ আর নট আস্কড টু স্পিক। বলছে চুপচাপ থাকো যতক্ষণ না পর্যন্ত তোমাকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে সেন্টেন্সটা ইউজ হয়েছে, কিপ কোয়াইট হোয়েন ইউ আর নট আস্কড টু স্পিক। হ্যাঁ, তার মানে এখানে কাকে চুপ থাকার কথা বলা হয়েছে, দেখো একটা হিডেন মিনিং রয়েছে, একটা হিডেন সাবজেক্ট রয়েছে। তার মানে এই সেন্টেন্সটা এরকম হতে পারতো, ইউ কিপ কোয়াইট হোয়েন ইউ আর নট আস্কড টু স্পিক। তাহলে এই সেন্টেন্সটা ঠিক এরকম হতো, কিন্তু ইউ এর পজিশনটা দেখো অন্যরকমভাবে রয়েছে। ইউ এর পজিশনটা কি সেন্টেন্সের মধ্যে রয়েছে। তার মানে এইখানে যে সাবজেক্টটা হচ্ছে দ্যাট ইজ ইউ, এটা হচ্ছে সাবজেক্ট। আর রেস্ট অফ দ্য সেন্টেন্স, তার মানে কিপ কোয়াইট হোয়েন আর নট আস্কড টু স্পিক, এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, তাহলে দেখছি আমরা সব সময় কিন্তু সাবজেক্ট প্রেডিকেট যখন আমরা করছি তখন কিন্তু একই রকমভাবে হচ্ছে না। এটা কিন্তু একটু খেয়াল করবে, মানে সেন্টেন্সটা বুঝে তারপর কিন্তু সাবজেক্ট প্রেডিকেট করবে। ওকে, নেক্সট আমরা দেখব অবজেক্ট। ওকে, দেখো অবজেক্ট কি বা হোয়াট ইজ অবজেক্ট। আচ্ছা, এর আগে যখন আমি ফার্স্টের হোয়াট ইজ সেন্টেন্স বা হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ আ সেন্টেন্স যখন আমি বোঝালাম, তখন কিন্তু আমি একটা কথা বলেছি সাবজেক্ট সম্পর্কে এবং অবজেক্ট সম্পর্কে আমি তোমাদের ইন্ট্রোডিউস করিয়েছি। এবার সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যে কোনো কাজ করে, মানে হচ্ছে সেই কর্তা যে কাজ করছে সে হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট কি, যখন তুমি হোয়েন ইউ আর আস্কিং আ ভার্ব উইথ হোয়াট অর হুম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করছো, অ্যান্ড ইউ আর গেটিং অ্যান অ্যান্সার, দ্যাট ইজ নোন অ্যাজ অবজেক্ট। তাহলে যখন তুমি ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করছো অ্যান্ড ইউ আর গেটিং অ্যান অ্যান্সার, যখন তুমি একটা ঠিকঠাক উত্তর পাচ্ছ, সেই ওয়ার্ডটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখো হি প্লেস ফুটবল, তাহলে হি বুঝতে পারছো সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। ওকে, দেয়ার ইজ নো কনফিউশন। ওকে, তাহলে নেক্সট নাম্বার 2 সেন্টেন্স দেখি। দেখো হি হ্যাজ গিফটেড মি আ স্টোরি বুক। তাহলে এখানে দেখো হি কি সাবজেক্ট, হ্যাজ হেল্পিং ভার্ব, গিফটেড মেইন ভার্ব। ওকে, মি এ স্টোরি বুক। এক্ষেত্রে আমি বলেছি যদি ভার্বকে আমরা হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি, তাহলে যদি আমি হুম মানে কাকে, যদি আমি হোয়াট আর হুম, দেখো এখানে যখন আমি হুম দিয়ে প্রশ্ন করছি তখন কিন্তু আমি অ্যান্সারে মি পাচ্ছি, তার মানে মি কিন্তু একটা অবজেক্ট। আর যখন আমি সেন্টেন্সটাকে হোয়াট দিয়ে কোশ্চেন করছি তখন এই স্টোরি বুকটা অ্যান্সার পাচ্ছি, তার মানে এটাও একটা অবজেক্ট। ওকে, তার মানে কি দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে মি, একটা হচ্ছে স্টোরি বুক। ঠিক এই রকমই বেশ কিছু সেন্টেন্সে দেখব যে দুটো অবজেক্ট থাকে। এবার সেই অবজেক্টটার মধ্যে একটা অবভিয়াসলি লিভিং থিং হবে আর একটা অবভিয়াসলি নন লিভিং থিং হবে। এবার যে লিভিং থিংটা রয়েছে, লিভিং থিং যে অবজেক্টটা, সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট।
সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট। আর যেটা নন লিভিং থিং থাকছে সেটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট তাহলে বুঝতে পারলে। এইরকমই যদি আর একটা এক্সাম্পল দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। He gave দেখো হি গেভ হার এ পেন। এখানে কি হি সাবজেক্ট বুঝতে পারছো, গেভ অবভিয়াসলি ভার্ব, V2 ফর্মে রয়েছে, আর হার এ পেন দুটোই কিন্তু অবজেক্ট। তাহলে এই হারটা কি, আমি একটু আগে বললাম লিভিং থিং যেটা থাকবে সেটা অবভিয়াসলি ইনডিরেক্ট অবজেক্ট হবে। ইনডিরেক্ট, এবার আমি পুরোটা লিখছি না, ইনডিরেক্ট অবজেক্ট। আর এ পেন যেটা রয়েছে সেটা কি, দ্যাট ইজ ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে আশা করছি এটা তোমরা ক্লিয়ার হয়েছে। ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট এটা কিন্তু মানে বেশ কিছু এক্সামসে থাকে, জেনারেলি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু এটা থাকে। ওকে, নেক্সট আমরা দেখব হোয়াট ইজ ফ্রেজ। ওকে, এবার একটা জিনিস বলে রাখি, তোমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে হোয়াট ইজ ফ্রেজ বা ক্লজ, আর একটা যেটার মধ্যে কনফিউশন হবে অবজেক্ট। এই তিনটে জিনিসের মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে। আমরা অবজেক্ট সম্পর্কে আগেই জেনে এসেছি, অবজেক্ট কি বা অবজেক্টের ক্লাসিফিকেশন সেটা সম্পর্কে আমরা জেনেছি। এবার যেটা জানবো হোয়াট ইজ ফ্রেজ। ফ্রেজ কি? ওকে, দেখো আমরা দেখব যে আমাদের সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট ভার্ব ছাড়াও বেশ কিছু ওয়ার্ডস আছে যেগুলোকে আমরা ইউজ করি সেন্টেন্সটাকে মিনিংফুল করার জন্য। বাট প্রত্যেকটা জিনিসেরই তো একটা নাম আছে, ঠিক সেই রকম বেশ কিছু ওয়ার্ডস আছে যেগুলোকে আমরা ফ্রেজ বলি জেনারেলি। এটা দেখো, দ্য বয় উইথ ব্রাউন হেয়ার ইজ মাই ব্রাদার। এখানে এই যে উইথ ব্রাউন হেয়ার এটা দিয়ে কিন্তু এই বয়টা সম্পর্কে এটা দিয়ে এই বয়টা সম্পর্কে আরেকটু কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে। এবার এই ইনফরমেশনটা অ্যাড করেছে, আমরা জানি যে যখনই সাবজেক্ট সম্পর্কে একটু কিছু মানে কোনো ওয়ার্ড বা কোনো কিছু যখন আমাদেরকে এক্সট্রা বলা হয়, মানে সাবজেক্টকে ক্লাসিফাই করা হয় বা সাবজেক্ট সম্পর্কে আরেকটু ডেসক্রিপশন দেওয়া হয়, দ্যাট ওয়ার্ড ইজ নোন অ্যাজ অ্যাডজেক্টিভ। এখানে উইথ ব্রাউন হেয়ার এই কয়েকটা ওয়ার্ড দিয়ে আমরা কি দেখছি, এখানে এই বয়টার সম্পর্কে আরেকটু কিছু বলছে। কিন্তু আমরা অ্যাডজেক্টিভ যখন শিখব তখন দেখব অ্যাডজেক্টিভ জেনারেলি একটা ওয়ার্ডেই হয়, কিন্তু এখানে বেশ কয়েকটা ওয়ার্ড মিলে কিন্তু এইটা তৈরি হয়েছে। এইটাকে আমরা ফ্রেজ নামে চিনি, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ বা ওয়ার্ডস যার মধ্যে কিন্তু কোনো রকম কোনো সাবজেক্ট নেই, যার মধ্যে কোনো রকম কোনো ফাইনাইট ভার্ব নেই। এখানে দেখো উইথ ব্রাউন হেয়ার এই তিনটে ওয়ার্ডের মধ্যে তুমি কোনো রকম কোনো সাবজেক্ট পাবে না, কোনো রকম কোনো ফাইনাইট ভার্ব পাবে না, কিন্তু এর একটা পার্টিকুলার মিনিং রয়েছে উইথ ব্রাউন হেয়ার। তাহলে তোমার এখানে কোনো রকম কোনো ফাইনাইট ভার্ব নেই, কোনো রকম কোনো সাবজেক্ট নেই, বাট এখানে একটা মিনিং রয়েছে। দোজ ওয়ার্ডস
known as a phrase, এই ওয়ার্ডগুলোই কিন্তু ফ্রেজ নামে পরিচিত। তাহলে এখানে যখনই বলবে যে দ্য বয় উইথ ব্রাউন হেয়ার ইজ মাই ব্রাদার, এইটা কিন্তু ফ্রেজ হচ্ছে। আর একটা তোমাদের যেটা কনফিউশন হয় যে হোয়াট ইজ ক্লজ, আচ্ছা ক্লজটা আমি পরে বোঝাবো, আগে ফ্রেজটা আর একটা এক্সাম্পল দিই। যদি এই এক্সাম্পলটা দেওয়া যায়, দেখো she is standing in the field, she is standing in the field। এখানে যখন বলছি এটা বুঝতে পারছো সাবজেক্ট ভার্ব দিয়ে সব কিছু রয়েছে, বাট ইন দ্য ফিল্ড এটা একটা জায়গার কথা বলছি, এটা কিন্তু সেন্টেন্সে অবভিয়াসলি ফ্রেজ। এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, কোনো রকম কোনো সাবজেক্ট নেই, কিন্তু এটা তোমাকে একটা মিনিং দিচ্ছে। সেন্টেন্স আর ফ্রেজের মধ্যে যেটা ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে সেন্টেন্স কিন্তু তোমাকে কমপ্লিট সেন্স দেবে, কমপ্লিট মিনিং দেবে, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে যেটা হয়, ফ্রেজের ক্ষেত্রে তোমাকে মিনিং বোঝাবে বাট ইটস নট কমপ্লিট ইন সেন্স, তোমাকে কমপ্লিট সেন্সে মিনিংটা দেবে না, তোমাকে একটা পার্শিয়াল মিনিং প্রোভাইড করবে ফ্রেজ। যেমন তোমাকে যদি এখানে এই সেন্টেন্সটা দিয়ে যদি তুমি দেখো শি ইজ স্ট্যান্ডিং ইন দ্য ফিল্ড, এই যে ইন দ্য ফিল্ড হচ্ছে ফ্রেজ। এখানে ইন দ্য ফিল্ড মানে কি মাঠে, মানে মাঠে সামথিং ইজ হ্যাপেনিং ইন দ্য ফিল্ড, কিছু একটা মাঠে হচ্ছে বা হয়েছে এরকম ধরনের কিছু। তার মানে এই ইন দ্য ফিল্ড দিয়ে তোমার মনে কিন্তু একটা কিউরিয়াসিটি তৈরি করা হলো যে ইন দ্য ফিল্ড। এই ধরনের ওয়ার্ডসগুলোকে একসাথে আমরা ফ্রেজ নামে চিনি। ওকে, এই ধরনের ওয়ার্ডগুলোকেই ফ্রেজ বলা হয়। তাহলে আই থিঙ্ক অনেকেই আছো তোমরা যে যদি সাবজেক্ট অবজেক্ট ডিফারেন্সিয়েট করতে দেওয়া হয়, তোমরা এই যেগুলো সাবজেক্ট করো শি ইজ স্ট্যান্ডিং এগুলো ভার্ব, তারপরে তোমরা করে দাও ইন দ্য ফিল্ড হচ্ছে অবজেক্ট না। ইন দ্য তুমি দেখো আমি যখন সাবজেক্ট বলেছি, যখন অবজেক্ট সম্পর্কে বুঝিয়েছি, তখন আমি বলেছিলাম যে ভার্বকে যদি হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি, আর সেই ক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা পাই দ্যাট ইজ নোন অ্যাজ অবজেক্ট। কিন্তু এখানে দেখো যদি স্ট্যান্ডিংকে আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম কোনো অ্যান্সার পাচ্ছি না। এখানে যেটা বলা হয়েছে মানে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোথায়, এটা অ্যাকচুয়ালি খুব আরও ডিপলি বলতে গেলে দিস ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার ফ্রেজের যখন ক্লাসিফিকেশনস আমি শেখাবো আলাদা কোনো ক্লাসে, সেই ক্ষেত্রে এটা যেমন অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ধরনের ক্লাসিফিকেশনসগুলো পরের কোনো একটা সেন্টেন্স। আর একটা রয়েছে নাউন ফ্রেজ, সেটাও মানে ফ্রেজ সম্পর্কে যখন আমি ডিটেল ক্লাস করাবো তখন তোমাদেরকে এই ফ্রেজের ক্লাসিফিকেশনসগুলো বলে দেবো। ওকে, তাহলে আজকে অবজেক্ট আর ফ্রেজের সম্পর্কে ডিফারেন্স বুঝতে পারলে এবার চলো দেখি ক্লজ। দেখো হোয়াট ইজ ক্লজ, এখানে ক্লজ কি খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, ফ্রেজের সাথে ক্লজ কিন্তু গুলিয়ে ফেলো না। ক্লজ কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস in which you will get a subject and a finite verb। মানে কি তুমি এটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, এখানেও বেশ কয়েকটা ওয়ার্ড নিয়েই তৈরি হবে ক্লজটা, যেখানে তুমি একটা সাবজেক্ট পাবে আর কি পাবে, একটা ফাইনাইট ভার্ব পাবে, যেটা কিন্তু ফ্রেজের সময় যেগুলো অ্যাবসেন্ট ছিল, কোনো ফাইনাইট ভার্ব ছিল না, কোনো রকম কোনো সাবজেক্ট ছিল না, বাট ইন কেস অফ ক্লজ ইউ উইল গেট আ ফাইনাইট ভার্ব অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আ সাবজেক্ট অলসো। ওকে, তাহলে আমরা দেখব আই নো দ্য ম্যান হু রোট দিস লেটার। এই ক্ষেত্রে আই নো দ্য ম্যান এইটাকেও আমরা বুঝতে পারছি দ্য ম্যান হু রোট দিস লেটার। দেখো এই যে অংশটা, এই পার্টটা সামথিং ইজ এক্সট্রা ইন আ সেন্টেন্স, ইন দিস সেন্টেন্স দেখো হু রোট দিস লেটার, এখানে এই হুটা একটা তোমার রিলেটিভ ক্লজ হিসাবে ইউজ হয়েছে। এই হুটা দিয়ে এই ম্যানটার সম্পর্কে আরেকটু কিছু ডিটেলস ডেসক্রিপশন দিচ্ছে। তাহলে হু রোট দিস লেটার, এখানে দেখো হুটা পেয়েছি, WH ওয়ার্ড একটা পেয়েছি আমরা, এখানে রোট হচ্ছে একটা ফাইনাইট ভার্ব,
ফাইনাইট ভার্ব, আর দিস লেটার অবজেক্ট হিসেবে এখানে রয়েছে। তাহলে এই যে পোর্শনটা, মানে যে এই চিঠিটা লিখেছিল, হু রোড দ্য লেটার, এইটা হচ্ছে তোমার ক্লজ। আগের ক্ষেত্রে ফ্রেজের ক্ষেত্রে কিন্তু দেখেছো যে কোনো রকম কোনো সাবজেক্ট ছিল না, কোনো রকম কোনো ফাইনাইট ভার্ব ছিল না, কিন্তু ক্লজের ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা রিলেটিভ ক্লজ বা এখানে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, একটা ফাইনাইট সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, আর তারপরে সেন্টেন্সের বাকি অংশটা রয়েছে। ওকে, আর একটা কথা বলে রাখি, ক্লজের ক্ষেত্রে ক্লজ কিন্তু মানে অলওয়েজ ডিপেন্ডেবল হয়। মানে এখানে তোমরা এইটুকু জেনে রাখো, এরও আলাদা যখন ক্লাস করাবো তখন দেখবো ক্লজেরও বেশ কিছু ভাগ রয়েছে, ক্লাসিফিকেশনস রয়েছে। ক্লজ কিন্তু মানে কখনো কখনো মেইন সেন্টেন্স হিসেবে ইউজ হয়, কখনো কখনো মানে মেইন সাবজেক্ট হিসেবে ইউজ হয় না। এর যে ক্লাসিফিকেশনস যখন আমি করাবো তখন আমি ডিটেলে বলে দেবো যে হোয়াট ইজ ক্লজ বা ক্লজের কি বা ক্লাসিফিকেশনস রয়েছে, সেগুলো তখন সব জানানো হবে। ওকে, এখন এইটুকু শুধু ধরে রাখো যে ফাইনাইট সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি থাকে যে তাহলে সেটা কিন্তু ক্লজ হবে না, ফ্রেজ হবে না, অবজেক্ট তো হবেই না, সেটা বুঝতেই পারবে, সেটা কিন্তু ফ্রেজ নয়। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ? দেখো আমি আরেকটু সাম আপ করে দিচ্ছি। ফ্রেজ আর ক্লজের ক্ষেত্রে, ফ্রেজ কি, ফ্রেজের ক্ষেত্রে দেখো কোনো রকম কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব ইউজ হচ্ছে না, আর ক্লজের ক্ষেত্রে দেখো, ক্লজের ক্ষেত্রে you will get a subject and a finite verb at the same time in a sentence। তাহলে এইটা হচ্ছে ক্লজ। ওকে, আশা করছি ক্লজ আর ফ্রেজ নিয়ে আর কোনো রকম কোনো কোয়ারিজ থাকবে না। ওকে, এবার দেখো যেটা আমরা করব, ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্স। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেন্টেন্সের পার্টস নিয়েই কিন্তু ডেসক্রাইব করেছি, যে সেন্টেন্সের মধ্যে কি কি থাকে বা কোনটাকে কি বলা হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা এতক্ষণ ডেসক্রাইব করেছি বা এতক্ষণ জেনেছি। এবার যেটা থাকবে ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। এখানে দেখো সেন্টেন্সকে কিন্তু আমরা দুরকম ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, আর একটা যেটা ভাগ করতে পারি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ওকে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তাহলে মিনিং, আমরা এই ক্লাসিফিকেশনসটা জেনারেলি জানি বা জেনারেলি এটাই বেশি করে থাকি আমরা, যে মিনিং অনুযায়ী সেন্টেন্স ক রকমের বা কীভাবে ভাগ করি। ওকে, দেখো অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস। 5 ধরনের সেন্টেন্স হয় মিনিং অনুযায়ী। তাহলে সেটা কি কি? ফার্স্টে যেটা আমরা লিখি, মানে যেটা জানবো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ বা রেটিভ, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ। এটাকে অনেক সময় আবার স্টেটমেন্টও বলা হয়। ওকে, তাহলে একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্টও বলা হয় এটাকে অনেক সময়। ওকে, নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো নাম্বার 3 imperative sentence। নাম্বার 4 দেখো exclamatory sentence। নাম্বার 5 optative sentence। ওকে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, মানে মানে অনুযায়ী সেন্টেন্সকে আমরা এই 5টা ভাগে ভাগ করতে পারি, ক্লাসিফাই করতে পারি। এবার দেখব আমি যেটা বলেছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে কটা ভাগে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সিম্পল, নেক্সট হচ্ছে কম্পাউন্ড, ওকে সিম্পল সেন্টেন্স, নেক্সট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স,
থার্ড হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে দেখলাম যে মিনিং অনুযায়ী 5টা ভাগে ভাগ করা যায়, ক্লাসিফিকেশনস আছে, করা যায়, ক্লাসিফাই করা যায়, আর স্ট্রাকচার অনুযায়ী 3টে ভাগে ভাগ করা যায়। তাহলে আজকের ভিডিওটাতে এর ডিটেলসটা আমি করাবো না, কেননা ভিডিওটা তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। নেক্সট আমি যেটা করাবো সেটা হচ্ছে এই ক্লাসিফিকেশনসগুলো নিয়ে তোমাদেরকে মানে ডেসক্রাইব করবে। এই ক্লাসিফিকেশনসগুলো মানে কোনটা কিভাবে বোঝা যায়, কোনটা কোন সেন্টেন্স, সেগুলো উইথ প্রপার এক্সাম্পলস আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্স পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা এর ডিটেল ক্লাস যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলে অ্যানালিসিস করবো। ওকে।